ইমরান, বলো। চলে যাচ্ছি। দুপাশ নিস্তব্ধ, নীরব, শব্দহীন। কি বলবে? ইমরানের আজ নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কিছুই করতে পারছে না মানুষটার জন্য। মোনাকে রেখে গেলাম, আর যাই করিস মেয়েটাকে ঘর ছাড়া করিস না। এতটুকু বলেই কেঁদে দিল মিনহাজ। মনসুর সামলাতে পারছে না। বারান্দায় আধারে দাঁড়িয়ে ফোনের অপর পাশে থাকা কন্যা সঁপে দেওয়া পিতার হাহাকার শুনতে পাচ্ছে। বুকের ভেতর চিনচিন ব্যথা করছে। ফোঁস করে দম ফেলে বলল, কতটুকু কিভাবে কি করতে পারবো জানি না, তবে আমার অর্ধাঙ্গী শ্রেষ্ঠ সম্মানটুকু নিয়ে থাকবে চিরদিন এই বাড়িতে, ইনশাল্লাহ। কথা দিলি তো? মরে গেলে তো দেখতেও পাবো না, জানতেও পারবো না, তার আগেই কানে শুনে যায়। হাসরের ময়দানে আমায় ঘাড় ধরে কাঠগড়ায় দাঁড় করিও যদি কথার খেলাফ হয়। ভালো থাকিস, ভালো রাখিস আমার কলিজাটাকে। তোমার মেয়ে আমার বুকে সযত্নে থাকবে আমৃত্যু। ইনশাআল্লাহ। এতটুকুই আমার জন্য প্রশান্তি। আমার মন থেকে দোয়া। মেয়ের বাবা হিসেবে দোয়া করছি, বাবা মায়ের দোয়া বিফলে যায় না। আমিন। ফোন রাখতেই ইমরান তার রিভলভিং চেয়ারে চুপচাপ বসল। মিনহাজের সাথে ইমরান থাইল্যান্ড যেতে চেয়েছিল, অথচ সব রকম পথ বন্ধ করে রেখেছে মিনহাজ স্বয়ং। মিজান চাচা এবং চাচার ছেলে যাবে তার সাথে। বাকিদের এখানে প্রয়োজন। তার মনের প্রশান্তির জন্য সবাই দেশে থেকে ভালো থাকার অভিনয় করতে বাধ্য। আজ থেকে চিন্তাগ্রস্ত চোখ দুটো বন্ধ করলো। এত বড় একটি দায়িত্ব কি করে নিল ঘাড়ে? কি করে ভালো রাখবে মোনাকে? যতটুকু আজ দেখে বুঝেছে, শৈশবে সেই আবেগ ভুলে চোখে গিয়েছে মোনা। বিয়ে পড়ানোর সময়টাতে মেয়েটা বাধ্য হয়ে কবুল বলেছে। দেখতে দেখতে ইমরান আজ 42-এ। সুদর্শন মানানসই বয়সের কাউকে ছেড়ে কি করে নিজের বয়সের দ্বিগুণের কাউকে মেনে নেবে মোনা? ফোনের ওপাশে সালমা রিক্তা শান্ত হয়ে সব শুনছে। স্পিকারে রেখেছে রিক্তা ফোন। এদিকের পরিবেশ আপাতত শান্ত। মিনহাজের ফ্ল্যাটে দুজন। রিক্তা প্রশ্ন করল, এত কিছু হলো, জানোনি কেন? নয়ন এখনো বাসায় ফেরেনি। এর আগে রিক্তা বিরক্ত করছে। বাসায় ফিরতে লেট হবে। মিনহাজের মেডিকেল রিপোর্ট আসবে একটা, ওটা নেওয়ার জন্য হাসপাতালে এসেছে। মিনহাজ নিজেই নিতে চেয়েছিল, জোর করে বাসায় পাঠিয়েছে। সকালে ফ্লাইট, রেস্ট না নিলে শরীর আরও খারাপ করবে। রিক্তার জোরাজুরিতে ফোনে সব বলতে বাধ্য হলো। নয়ন দম ফেলে উত্তর দিল, কি করে জানাবো? দুশ্চিন্তায় কেটেছে প্রতিটা দিন। ইমরান আসার পর দুশ্চিন্তা কাটবে ভেবেছিলাম, ও এসে আরেক দফা রফা লাগিয়ে দিয়েছে। ওকে রাজি করাতে গিয়ে আমি আর ভাই হাঁপিয়ে উঠেছি। একটা মানুষ কি পরিমাণ নাছোড়বান্দা হয় বুঝতেই পারতাম না। এমন দিন না আসলে ইগো ধরে বসেছিল, বিয়েই করবে না। কেন, কি করেছে ইমরান ভাই? ভাই বিয়ের কথা তোলায় খেপে গিয়ে বলে, আমাকে 2 দিন সময় দাও, সুপাত্র নিয়ে আসছি। তুমি অসুস্থ বলে আমার সাথে তোমার অল্প বয়সী মেয়ে কেন বিয়ে দেবে? তোমার আগে আমিও তো মরে যেতে পারি। মিনহাজ ভাই পাল্টা বলে, তুই প্রুফ কর আগে, মোনা তোকে ছাড়া অন্য কারো কাছে ভালো থাকবে। ইমরানের জবাব ছিল, সময়ের সাথে ঠিক হবে। তখন আমিও নাছোড়বান্দা হয়ে তর্ক শুরু করলাম। রিসোর্টের অবস্থা তুলে ধরলাম। এই নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে মিনহাজ ভাই বলে উঠল, ওকে, বিয়ে করিস না, আমিও চিকিৎসা করাবো না আপাতত। সুপাত্র খুঁজে বের করে দেখি মেয়ে ভালো থাকে কিনা, কারণ সমস্যা তো আমার মেয়ের মধ্যে। মেয়েও আমার, সমস্যাও আমার। আর আমি মেয়ের বাবা, তোমার হাতে পায়ে ধরা লাগতেছে বিয়ে করার জন্য। চলে যাও, এত কষ্ট করে ইতালি থেকে আসছো, ধন্যবাদ। ততক্ষণে ইমরান খানিকটা নমনীয় হয়ে বলল, মিনহাজ ভাই, বিশ্বাস করো আমি সৌভাগ্যবান, তোমার মেয়ের প্রস্তাব তুমি দিয়েছ, কিন্তু আমার বয়স দেখো, এর মাঝে আমি অসুস্থ। মিনহাজ ভাই হেসে বলেছিল, অসুস্থ কার জন্য হয়েছিস? ইমরান নিরুত্তর ছিল বেশ কিছুক্ষণ। মিনহাজ ভাইয়ের জেদের কারণে সিদ্ধান্ত থেকে সরে এসে বলল, আমি রাজি। এরপর ভাই আর দেরি করেনি। সালমার রিক্তা যতটা খুশি ছিল এখন ততটাই গম্ভীর ভারাক্রান্ত। রিক্তা চোখ মুছে বলল, ভাই কোন স্টেজে আছে? রিপোর্ট দেখিনি গো, দেখায়নি, কাউকে কিছুই জানাচ্ছে না। আমি রিপোর্ট নিয়ে ডাক্তারের সাথে আলাপ করি, এরপর জানবো। আমার ভয় হচ্ছে। আমি তো রীতিমতো ভালো থাকার অভিনয় করছি, আমার অবস্থা ভাবো। রাখছি আমি, রিপোর্ট এসে গেছে, এসে কথা বলবো। কাউকে কিছু বলো না আপাতত। ওকে।
ফোন রেখে সালমা আর রিক্তার চোখে নীরব অশ্রু। সালমা কম্পিত গলায় বলল, ও রিক্তা, এবার আমার মেয়েটা কি বাপ হারাবে? রিক্তার তো চোখে অঝরে অশ্রু, কি জবাব দিবে? সুনসান কামরা, চারিদিকে নিঃসারতা, কেমন থমথমে ঝাঝালো দম আটকানো পরিবেশ। কিছুক্ষণ হলো সামান্তা তুষি এসে মোনাকে জামা কাপড় বদলে নিতে সাহায্য করলো। পরনে একটা গোলাপ রাঙা সুতির শাড়ি, মন ঘিরে আতঙ্ক। এসি চলছে, এরপরও ঘামছে, শাড়ির চুলে ঘাম মুছছে বারংবার। ক্ষণকালাকে অদ্ভুত এক কাজ করে বসেছে এই বাড়ির লোকজন। এমন পরিস্থিতিতে পড়তে হবে হয়তো ভাবতে পারেনি খান সাহেব। খানিকটা লজ্জা সদ্যবিবাহিত খানপত্নীও পেয়েছে, তবে এ লজ্জায় লাল নীল হয়ে যাওয়া খান সাহেবের মুখ দেখে বড় আপা আসলে মুখ লুকিয়ে হেসেছেন। তো এই বাড়ির ছোট বউ তুষি জায়গা থেকে সরে গিয়েছে। ইস্তিয়াক, সোহান, সামান্তা মুখ টিপে হেসেছে। ছেলে হিসাবে ঈশান প্রকৃত কাজটাই করেছে, বাবা মায়ের এই মুহূর্তটাকে আলোকচিত্র হিসাবে সংরক্ষণ করেছে। মিনহাজ চলে যাওয়ার পর মেয়েটা কান্নাকাটি করছিল। সামান্তা মন খারাপ করে মালার ডালা হাতে নিয়ে সোফায় বসেছিল। তখনই কাজটা করে ফেলল আইরিন। আইরিন মোনাকে সোফায় বসিয়ে ঈশানকে ডেকে বলল, ইসো বাবু, পাপাকে ডেকে আনো। বলো ফুপি এক্ষুনি ডাকছে, না আসলে জোর করে নিয়ে আসবে। ঈশান বুঝে গিয়েছে ফুপি রেগে গিয়েছে। ভালো কিছু হওয়ার সম্ভাবনা খুব কম। বাবাকে জোর করে নিয়ে এসেছে। ইমরানের গায়ে পাঞ্জাবি দেখে সকলে আঁচ করে নিয়েছে কাজটা ঈশানের। ওপরে কাজে ব্যস্ত ছিল। কাজ ছেড়ে আসাতে খানিকটা প্রভাব ফেলল খান সাহেবের মুডে। ইমরান মুখটা শক্ত করে বোনের দিকে তাকিয়ে বলে, আবার রেখেছো কেন? আইরিন ইমরানকে ইশারা দিয়ে বোনের বিপরীত সোফায় বসতে বলল। ইমরান লক্ষ্য করল মোনার মাথা পুরো ঢাকা ঘোমটায়। এভাবে তো দম আটকে যাবে। মোনার চেহারাটাই দেখা দুষ্কর। আইরিনের দিকে তাকিয়ে বলল, এভাবে তো দম আটকে মরে যাবে, এমন নাক মুখ ঢেকে দিয়েছো কেন? কপাল কুঞ্চিত করে আইরিন উত্তর দিল, এটা রিচুয়াল, তুই তাড়াতাড়ি করে করলে মেয়েটা বেঁচে যাবে। ঈশান বাবাকে ধরে বসিয়ে দিতেই সামান্তা মামার হাতে মালা ধরিয়ে বলল, আম্মু রেগে আছে, মামিকে মালাটা পরিয়ে দেন মামা। মামা বদল হয়নি এখনো। বোনের দিকে তাকিয়ে দেখে রান্নাঘর থেকে পায়েসের প্লেট এনে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে রাগের কি কারণ আছে তার মাথায় এলো না। কিছুটা অপ্রতিভ হলো। ইমরান হাতে মালা নিয়ে বসে আছে। আইরিন শান্ত গলায় বলল, তুই কি পারবি নাকি আমি যাব ওপরে? কামরার পরিবেশ থমথমে। আপাতত বাধ্যতামূলক কাজটা করে ফেলল। ঘোমটার উপর মোনাকে মালা পরিয়ে দিল। সামান্তা এবং তুষি ধরে মোনার দুহাত ধরে ইমরানের গলায় মালা পরালো। ইমরান উঠে যাবে তখনই বলে উঠল আইরিন, ঘোমটা তুলে বইয়ের মুখ দেখ। এই পর্যায়ে ইমরান পুরোপুরি অপ্রস্তুত হয়ে পড়ল। এখন কি সেই বয়স আছে? কি বলে আপা? ঘাবড়ে গিয়ে বলল, আপা একটু বেশি হয়ে যাচ্ছেন এবার। এই বয়সে এসব কাজের কোনো মানে হয়? বড্ড বেমানান। বিয়ে মানি না, মানবো না। বেমানার বলতে কিছু হয় জানতাম না। আমি যতদূর জানি সবার জীবনে বিয়েটা স্পেশাল কিছু। নাকি ভেবে বসে আছিস আগেরটা বিয়ে আর এটা ছেলে খেলা? বোনের চোখের দিকে তাকিয়ে নিশ্চুপ ইমরান। বাড়ির ছোটরা সামনে। আপা এইভাবে হ্যাস্ত ন্যস্ত কেন করছে? দম ছেড়ে বলল, কি করতে হবে? বইয়ের ঘোমটা তুলে পায়েসটুকু খাইয়ে দে, মেয়েটা ক্লান্ত, বিশ্রাম নিতে হবে, তাড়াতাড়ি কর। জোরে ব্রিদ ইন ব্রিদ আউট করে মোনার লেহেঙ্গার ওড়না তুলল। মুখটা একেবারে সরাসরি। মোনার চোখ আনত, চোখ দুটো ভেজা। সামান্তা ডেকে উঠল, বড় মামি, মামার দিকে তাকান। ভেজা চোখের পাপড়ি দিয়ে ঝরে পড়ল অশ্রু। ইমরানের চোখের দিকে তাকাতেই মনে হলো মানুষটার চেহারা আগের চেয়েও হৃষ্টপুষ্ট হয়েছে। যদি আবেগের বয়সটা থাকতো এতক্ষণে গলা জুড়িয়ে নির্ঘাত বেহায়ার মতো বলে ফেলতো, আমি প্রেমে পড়ে গিয়েছি ইমরান সাহেব। কষ্টটা ভেতর থেকে নাড়া দিয়ে উঠল। ইমরান তখনও নিষ্পলক তাকিয়ে আছে। শুভ দৃষ্টি হয়ে গেল। এই প্রথম এভাবে একজন অন্যজনের চোখের দিকে তাকালো। কি বলবে বুঝতে পারছে না ইমরান। চোখের কাজল লেপটে আছে। বয়সটা হয়তো 4 বছর বেড়েছে কন্যার, তবে কিশোরী বয়স ছেড়ে পূর্ণাঙ্গ তরুণী আজ। এভাবে বেশিক্ষণ তাকালে লজ্জায় পড়তে হবে। এমনিতেই ভীষণ বিচলিত এখন। আচানক সোহান চিৎকার দিয়ে বলল, মানুষটা লজ্জা পেয়ে চোখ ফিরিয়ে নিল। বাটির পায়েস থেকে 1 চামচ পায়েস নিয়ে মোনার মুখের সামনে ধরল।
মোনা সংকোচ নিয়ে মুখে নিল। মুখের পাশটাতে পায়েস লেগে গেল খানিকটা। টেবিল থেকে টিস্যু নিয়ে সবার সামনেই মুছে দিল। নিজের অজান্তে এমন কাজটা করেই চোখ বুজে ফেলল। অলরেডি নিজের জিভে সামান্য কামড় দিয়ে লজ্জা আড়াল করে নিল। ভাব ধরল যে এটা কোনো ব্যাপারই না। এদিকে আইরিন আঁচলে মুখ লুকিয়ে হাসছে, বাকিরাও মিটমিটিয়ে হাসছে। আইরিন মোনাকে নির্দেশ দিতেই মোনা 1 চামচ খাইয়ে দিল। অন্যদিকে ইস্তিয়াক মজা করে বলল, ভাবি আপনিও একটা টিস্যু নেন, ভাইয়ার গায়ে লাগতে পারে। ইমরান কিঞ্চিত হাসলো ঠোঁট কামড়ে। বাড়ির সবাই অবাক। এমন মুহূর্তে ইমরান হাসবে কেউ কল্পনাও করেনি। বাকিরা ভেবেছিল ধমক খাবে। পায়েস মুখে নিয়ে ভ্রু কুঁচকে বলল, আবার চিনি দিলে কেন? 1 চামচ খেলেই আহামরি কিছু হবে না। রাতে বউয়ের সাথে মিষ্টি মিষ্টি আলাপ করার জন্য হলেও দিনে চিনি খেতে হয়। এখন আমি নিশ্চিত তোর মুখ দিয়ে মিঠা কথা বের হবে। হতবাক হয়ে বোনের দিকে মিনিট খানেক তাকিয়ে নিজেকে আশ্বস্ত করলো। বোনের কথার পিঠে কথা বাড়ানোর সাহস করেনি। কি না কি বলে ওঠে। এর চেয়ে এই পরিবেশ থেকে সরে যাওয়াই ভালো। কি করতে হবে তাও বুঝতে পারছে না। আইরিন বলল, আশ্চর্য, উপহার দেয়। ইমরান বিচলিত হয়ে বলে, সোহান, তোর আম্মাকে ডাক্তার দেখা। ইস্তিয়াক ফোনের বাহানায় একটু দূরে গিয়ে দাঁড়িয়েছে। আপার বেফাস কথাবার্তা শুরু হয়ে গিয়েছে। সামান্তা নিজেও বোকা বনে গিয়েছে মায়ের কথা শুনে। মাঝে এক কাটি ওপরে বুঝতেই পারেনি। আইরিন খানিকটা ধমকে বলল, এত বছর সব গুছিয়ে রাখলাম আর এখন ভাই বলে পাগল। কি বলল আর কি বুঝলো আপা? ইমরান লজ্জা পেয়ে সামান্তাকে বলল, আম্মু কি করতে হবে বলো? তোমার মা আমাকে নাকানি চুপানি খাইয়ে ছাড়বে। সামান্তা মুচকি হেসে বলে, আম্মু তো কি যেন বলেছে, তাই করেন। উপহার নেই এখন সাথে। আইরিন অন্যদিকে তাকিয়ে মেকি রাগ নিয়ে বলল, সামান্তা, তাকে বলে দে উপহার রুমে গিয়ে দিলেও হবে। এখন বাকি কাজটা যেন সেরে নেয়। ললান পেয়ে পড়ছে শ্বেত জল। টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে ঘাম মুছে মোনার দিকে তাকাচ্ছে একবার, বাকিদের দিকে তাকাচ্ছে। রান্নাঘরের সামনে বাড়ির কাজে সাহায্য করা লোকজন দাঁড়িয়ে আছে, ভীষণ অপ্রস্তুত। আচমকা মোনা বলে উঠল, আপনি ওপরে চলে যান, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে। আজ এত বছর পর মেয়েটা মুখ ফুটে 2 লাইন বলেছে। কৃতজ্ঞতার চোখে সদ্য বিবাহিত স্ত্রীর দিকে তাকিয়ে মাথায় হাত রেখে আস্তে করে বলল, ধন্যবাদ। বোনের দিকে তাকিয়ে বলল, আমি উপরে যাচ্ছি। কেউ আর আটকায়নি। এমনিতেই বেশ লজ্জাজনক অবস্থানে পড়েছে এতক্ষণ। কিছু বলেনি এই ঢের। আইরিন নিজেও আটকায়নি। এতক্ষণ প্রতিটা কাজ চুপচাপ করেছে মানুষটা আইরিনের ভয়ে। তবে মনের কাছে কেন যেন আইরিন বেশ খুশি হয়েছে। ইমরানকে অপ্রস্তুত অবস্থা থেকে বের করতে মেয়েটা কি সুন্দর করে পরিস্থিতি সামলে নিল। সামান্তা তুষিকে নির্দেশ দিল যেন মোনাকে ওপরে ঈশানের পাশের কামরায় নিয়ে পোশাক বদলে নিতে সাহায্য করে। ভাবনা থেকে বের হয়ে মোনা হাতের কাছে ফোনটা পেল। তুষি রেখে গিয়েছে। বাবাকে ফোন দিতেই মিনহাজ রিসিভ করলো। মোনা কিছুক্ষণ চুপ থেকে ফুপিয়ে কেঁদে উঠল। মেয়ের কান্না শুনে মিনহাজ নিজেকে আটকাতে চেষ্টা করে মেয়েকে বুঝালেন, আমার আম্মাটা কাঁদছে কেন? ইমরান কিছু বলেছে? ভেজা গলায় বলল, না, বাবা আমাকে এভাবে ফেলে গেলে কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তোমার পছন্দের মানুষের কাছেই তো রেখে এসেছি। বাবাকে আর চিন্তায় ফেলতে মন সায় দিচ্ছে না মোনার। দুটো সুন্দর কথা বলে ফোন রেখে বারান্দায় দাঁড়িয়ে পাশের কামরার বারান্দায় চোখ গেল। মোনা যে কামরায় আছে ওটা মাঝ কামরা। তার বাম পাশের কামরা বিশাল সাইজের, আন্দাজ করা যাচ্ছে বারান্দা জুড়ে বিভিন্ন রকমের গাছ আর একটা স্টিলের সুইং আছে। অন্যদিকে ডান পাশের বারান্দাও বেশ সুন্দর, তবে পূর্বের কামরার চেয়ে কিছুটা ছোট। রুমের দরজা খোলার আওয়াজ পেল। সামান্তা এবং তুষি ঢুকলো। দুইজনই বয়সে মোনার চেয়ে বড়। সামান্তা কাছে এসে বলল, বড় মামি নিচে চলুন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। কিছুক্ষণ আগে সবার পরিচয় পর্ব দিয়েছিল, তাই কাউকে ভোলেনি। বেশ সুন্দর এই বাড়ির মেয়েগুলো। তিনজনই একসাথে নেমে এলো। খাবার টেবিলে একপাশে বসিয়ে দিল মোনাকে। সবাই যে যার মতো বসে পড়লেও সামনের চেয়ারটা খালি। তৎক্ষণাৎ সবাই দাঁড়িয়ে পড়াতে ঘাড় ঘুরিয়ে দেখলো ইমরান আসছে। বাকিদের দেখা দেখি মোনাও দাঁড়ালো। আইরিন খাবার বাড়ছে। ইমরানের হাতের ইশারায় সবাই বসে পড়ল।
বসতে বসতে ইমরান সকলকে উদ্দেশ্য করে বলল, আমি বেশ কয়েকবার বলেছি এইভাবে খাবার টেবিলে দাঁড়ানোর প্রয়োজন নেই। আইরিন ধমকে বলল, এটা আমাদের রীতিনীতি। আব্বার পর তুই সেই জায়গায়, তুই বললেও ওরা দাঁড়াবে আর না বললেও দাঁড়াবে। আর যদি না দাঁড়ায়, আমার ডান্ডার বাড়ি থাকবে ওদের পায়ের ওপর বাড়ি দেওয়ার জন্য। অভদ্রতা এই বাড়ির ছেলেমেয়েরা শেখেনি। খাবার শুরু করলে আমিই দাঁড়াতে দিতাম না। খাবারকে অসম্মান করে দাঁড়ানোর অন্যায় হবে, কেউ শুরু করেনি। অসুস্থ সংস্কৃতি চর্চা করাচ্ছ ওদের দিয়ে। আমি আসার আগে কেউ কখনো রাতে ডিনার করতে পেরেছে তোমার অত্যাচারে? পারবেও না কখনো। আমার রুলস এই রুলস। বোনের সাথে কথায় পারা যাবে না, এ যেন নতুন নয়। ইমরান পানির গ্লাস থেকে এক চুমুক পানি পান করে ঈশানের দিকে তাকিয়ে বলল, সকালে স্কুল আছে না, আগে খেয়ে নিতে। পাপা, আমার পেট ভরা, ও বাড়িতে আমি তো অনেক খেয়েছি। মাথা নাড়িয়ে সায় দিল। নিজের পাতে খাবার বেড়ে ধীরে ধীরে খাচ্ছে। কেউ খাবার বেড়ে দেওয়া পছন্দ নয়, নিজের সব কাজ নিজেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। খাবারের আইটেম আজ খুব একটা বেশি না। আইরিন আগ বাড়িয়ে বলল, বেশি কিছু করতে পারিনি রে, সবজিটুকু করেছি আর মাংসটা ম্যারিনেট করেছিল। কথা শেষ করতে দেয়নি ইমরান। হাত তুলে বোনকে থামিয়ে ইশারা দিল বসার জন্য। বোনের দিকে তাকিয়ে বলল, আপা, তুমি আরো 10টা আইটেমে টেবিল সাজালেও আমি এই সবজি দিয়ে খেয়েই উঠবো জানো। খাবার শেষে কড়া করে এক কাপ কফি দিও, মাথা ধরেছে। আইরিন জানে ভাইয়ের খাবার সবসময় সীমিত। ইস্তিয়াক ভোজন রসিক, অন্যদিকে ইমরান খাবার বেছে খায়, মেনটেনও করে টুকটাক। ডায়াবেটিস আছে, বংশগত রোগ। একবার ধরলে জীবনটাই রুটিনে অভ্যস্ত করতে হয়। ইস্তিয়াককে অনেকবার বোঝানোর পরও সে খেতেই থাকে। তখন ইমরান সবাইকে বোঝায় ওর যেহেতু খেতে পছন্দ, ওকে যেন বারণ না করে, জীবনটা উপভোগ করুক। তুষির সাথে এই নিয়ে প্রায় ঝগড়া হয় ইস্তিয়াকের। তুষি রুটিন করে দেয়, সেই রুটিন ইস্তিয়াক ভাঙে। অবশ্য মেয়েটারও দোষ আছে, মজার মজার রান্না করে স্বামীকে দেয় টেস্ট করতে, জিহবার স্বাদও বাড়ায়। এদের খুনসুটিতে সোনালি সকালে সবসময়ই একটি হাস্যোজ্জ্বল পরিবেশ সৃষ্টি হয়। আপাতত টেবিলে নীরবতা। আইরিন বলে উঠল, রিসেপশন কখন করবি, কিছু ভেবেছিস? অন্যমনস্ক ছিল ইমরান। বোনের ডাকে সম্বিত পেয়ে বোনের দিকে তাকিয়ে আছে। এমন প্রশ্ন করার সময় কি খাবার টেবিল? না তো। খাবারের সময় কথা বলাই বড্ড অপছন্দের। সেই জায়গায় কি করে আপা এমন কথা বলল? কথা না বাড়িয়ে বোনকে বলল, আপা খেতে বসো, খেয়ে শুয়ে পড়ো। ওষুধের সময় হয়েছে তোমার, ওষুধ নিয়ে আলোচনা করার সময় অনেক আছে। ঈশান বাবাকে বলে উঠে গেল। ইমরানের এমন উত্তরে আইরিন নাখোশ। কেউ কথা বাড়ায়নি। আইরিন মন খারাপ করে খেতে লাগলো। গিটারের টুংটাং শব্দ আসছে সিঁড়ি দিয়ে। সিঁড়ির দিকে তাকাতেই দেখলো ঈশান গিটার বাজাতে বাজাতে সিঁড়ি দিয়ে নামছে, মুচকি মুচকি হাসি মুখে। ডাইনিং টেবিলের সামনে এসে মোনাকে বলল, মা, তোমাদের বাসায় গিটার দেখেছি, ওটা কার? মোনার কয়েক সেকেন্ড সময় লাগলো। তৎক্ষণাৎ মাথায় এলো ঈশান ব্যাপারটাকে সহজ করতে চাইছে, সম্পর্কগুলোকে স্বাভাবিক করতে চাইছে। মোনা ঘাড় ঘুরিয়ে উত্তর করলো, আমি যখন ক্লাস 9-এ তখন জেদ ধরেছিলাম বাবার কাছে, শিখেছিলাম, কিন্তু এখন তো বাজাই না। তুমি দেখলে কি করে? আর ড্রয়িং রুমে ছিল তো, তখন চোখে পড়েছে। মোনা মাথা নেড়ে বলল, সকালে নিয়ে এসেছিল আমার রুম থেকে চাচু। ফুপির হলুদে একটু গান বাজনা করেছিল কাজিনরা। তুমি গাও না? আগে খাইতাম, এখন ইচ্ছে করে না। ঈশান হেসে গিটারের সুর দিয়ে সবার দিকে তাকাচ্ছে। সবার মুখ সহাস্য। বাবা চুপচাপ খাচ্ছে, কথাই বলছে না। আচানক ঈশান বাবার দিকে তাকিয়ে বলে উঠল, পাপা প্লিজ, ইটস ফর মি, মেক দ্য টিউন। ইমরান খাবার থামিয়ে ছেলের দিকে তাকালো। ছেলের চোখে মুখে প্রায় অনেক বছর পর এমন হাসি দেখলো। ছেলেটা এতটা মিশুক কি করে হলো? ছেলের দিকে তাকিয়ে ভারী গলায় বলল, ঈশান, এখন ঘুমোতে যাও, আজ নয়। পাপা প্লিজ, অনলি ওয়ান প্লিজ। ঈশান সুর তুলে ফেলেছে। ছুটে গিয়ে সোহান হাত ধুয়ে ফেললো। সোফায় বসে সেন্টার টেবিলে বিট বক্সের মতো সাউন্ড দিচ্ছে। ইস্তিয়াক সুর তুলল শীষ দিয়ে। ইমরান বিস্মিত, ভাবতে পারছে না বাসার ছেলেগুলো কেন এতটা উতলা আজ। খুশির মতো কিছু তো হয়নি এখন। ঈশানের দিকে তাকাতে এই ছেলে অনুযোগ করে ঠোঁটের কোণে হাসি ফুটালো। আইরিন বলে উঠল, ইমন, বাচ্চাটা জেদ করছে, একবার ধর।
আমরাও তো বঞ্চিত আজ এতগুলো বছর। খাবার শেষ করে বেসিনে হাত ধুয়ে টিস্যুতে হাত মুছে চেয়ারে বসলো, কথা বলছে না। ঈশান বাবাকে চুপ থাকতে দেখে বুঝেই গেল আজ পাপা আর গাইবে না, নিজেই গেয়ে উঠল। কোন গোপনে মন পড়েছে বৃষ্টি থামার পরে আমার ভেতর ঘরে, নয়ন কালো মেঘ জমালো ঝিনুকের অন্তরে আমার ভেতর ঘরে। এতটুকু গিয়ে ঈশান থেমে গেল। ছেলেটার চোখ ছলছল। কেউ না বুঝুক, ইমরান জানে এই গানের পেছনে আত্মগোপন করা কষ্ট। মন চাইল এই বিমর্ষ মুহূর্তে ছেলের মুখে হাসি দেখতে। সুর তুলল চোখ বন্ধ করে। থেমে যায় ইমরান। এই গানটা বাবা ছেলে দুইজনেরই বড্ড পছন্দের। রাতে যখন ঈশান কাঁদত কষ্ট পেয়ে, তখন ইমরান এই গান শোনাতো। আজও এই ছেলে বাবার পাশে শুয়ে এই গান শোনার বাহানা ধরে। এই গানের মাঝে লুকিয়ে আছে বাবা ছেলের একাকিত্বের চুপ কথা, বিষাদ, চোখের জল, ঈশানকে নিয়ে যুদ্ধ করার দিনগুলো। ভেসে ওঠে পুরো চিত্র ইমরানের চোখের সামনে। ইমরান থেমে গেলেও ঈশানের গিটার থামেনি। ঠিক তখনই আর একটা মেয়েলি সুর কানে আসে সকলের। সুরটা আইরিনের। অবুজ চোখের তারায় অন্ধকার কাজল হারায়, এক ফালি হাত বাড়ায় শান্ত চরাচরে, সোনার কাকন কেন সে আপন, মুখ লুকায় প্রান্তরে আমার ভেতরও ঘরে। স্তব্ধ পরিবেশ। ঈশান ইমরান দুইজনই আইরিনের দিকে তাকিয়ে হেসে ওঠে। ঈশান যখন বাবার অনুপস্থিতিতে খেতে চাইতো না, তখন আইরিন ও ইমরানের মতো করে এই গান শুনিয়ে খাইয়ে দিত। ভাইয়ার ভাতিজের এই মুহূর্তগুলো তাকেও কাঁদায়। সবাই সুখটা দেখে, অথচ এই সুখের পেছনে যে গাঢ় কষ্টকর ইতিহাস আছে তা পুরনো সম্পর্কের মানুষরা ছাড়া সকলের অগোচরে। নিঃশব্দ ডাইনিং এরিয়া। ইমরান উঠে দাঁড়িয়ে পড়ল। ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ঈশানের মাথার চুলগুলো এলোমেলো করে বলল, গুড নাইট বাবা, ঘুমিয়ে পড়ো, সকলে স্কুল আছে। ওকে পাপা। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের কামরায় চলে গেল ইমরান। পিছন ফিরে দেখেনি কিছুই। প্লেটের পানিতে টুপ টুপ করে পড়া চোখের জল যেন বলে দিচ্ছে পরাজিত তো নয় আর পরাজয়। বাবা চলে যাওয়ার পর থেকে নিজেকে কেমন যেন এই পরিবেশে খাপ খাওয়াতে পারছে না মোনা। মানুষটা তার পছন্দের, তবে সে কি এতই অবহেলার? কেমন যেন এড়িয়ে চলছে ইমরান। অবশ্য মোনা নিজেও দুই কথা বলবে না। কয়েকটা ঘন্টার ব্যবধানে কি করে বাবার রাজকন্যা আরেকজনের চার দেওয়ালে বন্দি হয়ে গেল। এই দেওয়ালে ঝুলে আছে এক অদৃশ্য তালা, যার কোনো বস্তুগত চাবি নেই। এই তালার নাম সংসার। এর চাবিকাঠি তৈরি করে নিতে হয়, আর চাবি তৈরি হতে গেলে কত শত বাধা পেরোতে হবে তা অজানা। এই চাবি করার মাধ্যম হলো ইমরান শরীফ খান, যে এখন অধরা, যার সংস্পর্শে যাওয়া এখন বাঘের টোপায় ভুলে পা ফেলার মতো। এইবারই আসার পর থেকে লক্ষ্য করে দেখলো বিয়েটা আসলে ইমরানকে করতে বাধ্য করা হয়েছে। বাবারা তার সন্তানদের জন্য এতটাই মরিয়া হয়ে ওঠে যে সমাজের বিরুদ্ধে গিয়ে বিয়ে দিয়ে দিল। ঠকঠক আওয়াজ পেয়ে বারান্দা থেকে রুমে প্রবেশ করলো। হাতে সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে দরজা খুলে দিতেই দেখলো সামান্তা দাঁড়িয়ে আছে, পেছনে সোহান। এই মেয়েটা আদুরে আবদার না করলে মামার কামরায় সচরাচর আসে না। আজ কি চাই? ভাগ্নিকে দেখে প্রশ্ন করলো, কিছু বলবে আম্মু? জি মামা। বলো। মামা, মামি কোথায় থাকবে? হকচকিয়ে গেল ইমরান। ভাগ্নির মুখে এমন শব্দ শোনাটা বড্ড বেমানান, তবে বিষয়টি সত্যি চিন্তার। এতক্ষণ তার মাথায় কেন এলো না? একা তো নেই আজ থেকে, নিজের সাথে আর একজনের জীবনও জড়িয়েছে। নিজেকে স্বাভাবিক রেখে উত্তর করলো, মামিকে প্রশ্ন করেছো তিনি কোথায় থাকতে চান? সামান্তা ওপর নিচ মাথা ঝাঁকালো। ভারী গলার প্রশ্ন পুনরায় এলো, তিনি কোথায় থাকতে চান? আপনি যেখানে বলবেন। আমার দরজা ওনার জন্য সব সময় খোলা। ওনাকে যে বলো যে উনি যেইখানে থাকতে আরম্ভ করবেন সেই জায়গায় যেন বেছে নেন, ঠিক আছে? সামান্তাকে পেছন থেকে তুষি ডাকলো। পেছন ফিরে দেখে তুষির সাথে মোনাও আছে। ওদের পেছনে ঈশান, আইরিন, ইস্তিয়াক। বাকিরা বুঝতে পারছে না ইমরান কিভাবে রিয়্যাক্ট করবে। মন মেজাজ যতটা খারাপ সবাই ভেবেই নিয়েছে আজ হয়তো মোনার জায়গা হবেই না। সামান্তা মোনাকে সামনে এনে ইমরানকে বলল, মামা, মামি এসেছে। ইমরান কিছুটা ইতস্তত বোধ করলো, তবুও মৃদু হেসে মোনাকে বলল, এসো, তুমি কি এই রুমে থাকতে চাও? মোনা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মানুষটা এত ভদ্রভাবে কথা বলছে কেন? মনে হচ্ছে যেন এটা খুবই স্বাভাবিক একটি ব্যাপার।
মোনা ঘাড়খত করে ইতিবাচক ভঙ্গি করলো। ইমরান সরে গেল দরজা থেকে। মোনা ভেতরে ঢুকতেই বাকিদের বলল, ঠিক আছে, তোমরা শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। ঈশান, ইটস টু লেট। সামান্তা এবং সোহানের পেছন থেকে মাথা বের করে ক্যাবলাকান্তের মতো হাসি দিয়ে বলল, এই তো পাপা, যাচ্ছি, গুড নাইট। গুড নাইট। মোনার দিকে তাকিয়ে মাথা উঁচিয়ে বলল, গুড নাইট মা। মোনা শুষ্ক হেসে বলল, গুড নাইট। সকলে যাওয়া পর্যন্ত ইমরান দরজার গোড়ায় দাঁড়িয়েছিল। দরজা আটকে একপাশে দাঁড়িয়ে লক্ষ্য করলো সোহান মোনার ট্রলি রেখে গিয়েছে। ইমরান মোনার দিকে না তাকিয়েই বলল, চাইলে চেঞ্জ করে নিতে পারো, বসম ওইদিকে। আমি ঠিক আছি। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস আছে বলে তো মনে হয় না। জায়গা পরিবর্তনে কোনো ধরা বাধা নিয়ম নেই। ওরা যেমন তোমার বাড়ি, এটাও তোমার বাড়ি, তোমার সংসার। নিজের মতো করে থাকো, অস্বস্তি নিয়ে থাকার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? জি না। সাব্বাস, চেঞ্জ করে শুয়ে পড়ো। আমিও ভীষণ ক্লান্ত, গত 2 দিন জার্নিতে ছিলাম। মোনা ট্রলি থেকে একটা সুতি হাতের কাজের সাদা জামা বের করে ওয়াশরুমে চলে গেল। ইমরান খাটের কোনায় বসে ভাবছে, গড়গড় করে সবকটা কথা উগলে দিল ঠিকই, তবে এখন বড্ড অস্বস্তি লাগছে। একই বিছানায় শুবে কি করে? এই মেয়ের মনে এক আকাশ সম অভিমান। ইমরানেরই বা কী দোষ? নিজের মাঝে অনুভূতি প্রশ্রয় দেওয়ার পরিবেশ তো ছিল না তখন। লোকে কি বলতো? আজ পরিস্থিতি তাদের বাধ্য করাতে হয়তো গুটি কতক আঙুল উঠবে, কিন্তু 4 বছর আগে ঘটলে তো নিজের এত বছরের অর্জিত সম্মান ধূলিসাৎ হতো। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে সেই দিকে তাকাতেই দেখলো সাদা জামা পরা সুন্দরতম নারী। বৈধভাবে এই নারী তার একান্ত নিজের। যতই হোক পুরুষ মানুষ। কিছুটা বিব্রত বোধ করে বলল, অস্বস্তি হচ্ছে? মোনা নিরুত্তর, মাথা আনত। ইমরান শান্ত স্বরে বলল, অস্বস্তি বোধ করো না। এই রুমটাতে আমার যতটুকু অধিকার, তোমার তার চেয়ে বেশি। ধরে নাও আজ থেকে আমি তোমার রুমেই থাকবো। সারাদিন তো তোমারই, রাতে একটু আমাকে আশ্রয় দিলে আমি কৃতজ্ঞ থাকবো। ভ্যাবাচাকা খেয়ে মোনা তাকিয়ে আছে। সবসময় দেখেছে রেগে কথা বলতে, নতুবা ভারী গলায় তোড়পাড় করতে। এত শান্ত ভদ্রতার সহিত কিভাবে কথা বলছে? নাকি মোনাই সরাসরি মানুষটাকে পেয়ে অহেতুক কারণে মুগ্ধতা খুঁজে পাচ্ছে? মোনাকে নীরব দেখে ইমরান পুনঃ বলল, খাট বেশ বড়, একসাথে ঘুমোতে গিয়ে অসুবিধা হবে? মোনার হার্টবিট বেড়ে গিয়েছে। ইমরান নিজেও বিচলিত এমন প্রশ্ন করে। বুঝতে পারছে না নিজেদের মধ্যে সহজবোধ্যতা কি করে নিয়ে আসবে। মোনা দুপাশে মাথা নাড়িয়ে বলল, তবে শুয়ে পড়ো, চিন্তার কারণ নেই। আমি জানি আমি পুরুষ, আমি এই কথাও মানি তুমি আমার স্ত্রী। অসম্মান অবশ্যই করবো না। নিশ্চিন্তে শুয়ে পড়ো, নিজে ঘুমানোর অভ্যাস নেই, নতুবা শুয়ে পড়তাম। আর রুমে ডিভান নেই যে বিকল্প ব্যবস্থা করব। সোফার লাইন দেখেছো? আমার অর্ধেক। আমিও নিরুপায়। খুব বেশি অসুবিধা হবে কি? আমার সমস্যা নেই, আপনি শুয়ে পড়ুন, আমিও ঘুমাবো। ভেরি গুড। ইমরান উঠে আলমারি থেকে আরেকটা কমফর্টার নামাতে গেলে মোনা বাধা দিয়ে বলল, আরেকটা কেন? তোমার লাগবে না? একটাতে হবে না আমাদের? থমকে গেল ইমরান। কিছুটা ভেবে মাথা ঝাঁকিয়ে বলল, ইমরান একপাশে টান টান করে শুয়ে পড়ল। মোনা অপর পাশে শুয়ে একে অন্যের বিপরীতে মুখ ঘুরালো। এভাবে কি ঘুম হয়? ক্লান্তি দুজনের চোখে মুখে। ইমরানের ঘুম প্রায় চলে এসেছে। তৎক্ষণাৎ মোনার ফোন বেজে উঠল উচ্চ শব্দে। হকচকিয়ে গেল। ঘুমের ঘরে ইমরান বলে উঠল, মোনালিসা, ফোনটা সাইলেন্ট করবে? ইমরান কথাটা ঘুমের ঘরে বললেও নিজের নামটা শুনে বুকে শীতল বাতাস বইল। ফোন হাতে নিতে নাম দেখে ধরপড় করে বুক কাঁপছে। কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ইমরান সাহেব। আধো আধো ঘুম চোখে ইমরান পাশ ফিরল। ল্যাম্পশেডের আলোতে মোনার চোখে আতঙ্ক লক্ষ্য করে উঠে বসলো। ফোন কেটে গেল। কিছুটা এগিয়ে এসে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? পুনরায় ফোন বেজে উঠল। মোনা ফোন এগিয়ে দিল। ইমরান নিজেও চমকে গেল। রুমের দেয়ালে আটকানো মেটালের টিকটিক করা দেওয়াল ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল প্রায় রাত 1টা। মোনাকে রিসিভ করতে বলল। ওপাশ থেকে নারীর স্বর ভেসে এলো, মুনিয়া, মা কেমন আছিস? কম্পিত গলায় বলল, ফুপি ভালো আছি। মোনা আতঙ্কে কাঁপছে। মোনার কাঁধে হাত দিল ইমরান। কাছে টেনে চোখ দিয়ে আশ্বাস দিল কথা বলতে। সাহস পেয়ে বলল, ফুপি এত রাতে ঘুমাওনি তুমি? তোকে রেখে কি করে ঘুমাই? চলে আয় তুই আমার কাছে। থাকিস না তুই ওই বাসায়। আমি জানি তোর বাবা তোকে জোর করে বিয়ে দিয়েছে ইমরান ভাইয়ের সাথে।
যাতে আমি ওনাকে বিয়ে করতে না পারি, তাই না রে? ফুপি, এসব কথা কাল বলি, আমার শরীর খারাপ লাগছে। কেন রে? এই, তুই কোথায় ঘুমাচ্ছিস? ওনার রুমে? তোকে ছুঁয়েছে? তোদের মাঝে কিছু কি হয়েছে? বিস্মিত দুইজন। ইতস্তত বোধ করলো ইমরান। লজ্জায় মোনার মাথা নত। ইমরান ফোনটা হাত থেকে নিয়ে মায়াকে ধমকে বলল, মায়া, ঘড়ি দেখেছো? অলরেডি রাত 1টা। এত রাতে ভাস্তিকে ফোন দিয়ে তার বেডরুমের স্বামীর খবর নেওয়া কি ধরনের অসভ্যতা? ইমরান ভাই, ও ইমরান ভাই, কেমন আছেন আপনি? মুনিয়া তো কচি বাচ্চা ইমরান ভাই, ও সংসারের কি বোঝে? শোনেন না, কালকে এসে ওকে রেখে যান এই বাসায়। আমি আজকে শ্বশুর বাড়ি যাইনি, ডিভোর্স দিয়ে দিব ওই লোকটাকে। আমাকে বিয়ে করে নিবেন কাল। যাতে মাতাল হলেও তালে ঠিকই আছো। আমি ভীষণ লজ্জিত বোধ করছি। সম্পর্কে তুমি আমার ফুফু শাশুড়ি, কোথায় কি বলতে হয় সেই জ্ঞানটুকু আদৌ হলো না। ঘুমাও, এলোমেলো মাথা ঠিক হবে। আমি আমার স্ত্রী নিয়ে যথেষ্ট ভালো আছি, ইনশাল্লাহ সুখে থাকবো। নতুন বিয়ে হয়েছে তোমার, অকল্যাণকর কথা বলবে না। সংসারটা সুন্দরভাবে করো। রাখছি, আল্লাহ হাফেজ। ফোন কেটে ইমরান মোনার ফোন সুইচ অফ করে দিল। মোনার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আমার অনুমতি ছাড়া কয়েকদিন ফোন অন করবে না। বাবার সাথে কথা বলতে মন চাইলে আমাকে জানাবে, ঠিক আছে? মোনা ঘাড় কাত করলো। ইমরান বিড়বিড় করে বলল, কত কি যে এখন ফেস করতে হবে। সরি। কেন? আমার জন্য সব হলো। নিজেকে কখনো দুষবে না। সৃষ্টিকর্তা যাই করেন ভালোর জন্য করেন। তুমি আমার ভবিতব্য। এখন ঘুমো। ইমরান পুনরায় নিজের জায়গায় যেতেই মোনা প্রশ্ন করল, ফুপি তো আপনাকে খুব ভালোবাসে, বিয়ে করলেন না কেন? ইমরান ঘাড় ঘুরিয়ে উত্তর দিল, তোমাদের পাড়ার জাবেদ তোমাকে খুব ভালোবাসে, বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, বিয়ে করনি কেন? জাবেদের খবর কি করে জানে উনি? হকচকিয়ে গেল এমন প্রশ্নে, তবুও জবাব দিল, ও তো আমাকে বিরক্ত করতো, ওকে আমি পছন্দ করতাম না। সত্যতে তো হলেও সত্য। মায়া আমাকে ভীষণ বিরক্ত করতো, ওকে আমি পছন্দ করতাম না। উত্তর পেয়েছো? ফুপি তো খুব সুন্দরী, তবে কিসের এত আপত্তি ছিল আপনার? কে বলেছে দুনিয়াতে সব সুন্দরের পূজা করতে হবে? সে তো আমিও আপনাকে বিরক্ত করেছি। হঠাৎ ইমরান শব্দ করে হেসে দিল। অনুভূতি ছিল না মিথ্যা, প্রশ্রয় দেওয়া হয়নি কখনো। যখনই প্রশ্রয় দিয়েছে দুর্ঘটনা ঘটেছে। তবে আজ মন স্পষ্ট সায় দিচ্ছে প্রাণ খুলে কিছু বলার। ঠোঁট টিপে হাসি আড়াল করে বলল, দুটোর মাঝে আকাশ পাতাল পার্থক্য। ভেঞ্চির মোনালিসা স্বয়ং বিরক্ত করতো আমার মতো সাধারণ একজন ছাপোষা মানুষকে। আমি কতটা সৌভাগ্যবান ভেবে দেখেছো? সাধে তুমি আমার মোনালিসা। এতে যদি বিরক্ত হতাম, আমার চরিত্র এইভাবে কলঙ্কিত হতো যে তুই কি পুরুষ ইমরান। বাকিটা বুঝে নিও। শুভরাত্রি। জানালার পর্দা ভেদ করে আলো সরাসরি মুখে পড়েছে। সকালে তাজা ঘুমটা ভেঙে গেল। আজ তো ভার্সিটিও নেই, সেমিস্টার ফাইনালের পর ছুটি কয়েকদিন। তাহলে বাবা কেন এমন করছে? জানালাটিকে এখনই মেলে দিতে হলো। ঘুমের আবেশে মোনা বলে উঠল, বাবা কেন এমন করছো? আর একটু ঘুমাই প্লিজ। মা, এখন 12:30 বাজে, আর ঘুমিও না, আমি বোর হচ্ছি। নাস্তা করবে, ওঠো। ঘুমের মাঝে এই ডাক শুনে ধরফড়িয়ে উঠল। কিছুক্ষণের জন্য ভুলেই গিয়েছিল তার সম্পর্ক গত রাতেই বদলে গিয়েছে। ঈশানকে দেখে চমকে উঠল। পাশে চেয়ারে স্যুট বুট পরা ইমরান বসে আছে, হাতে পেপার। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যি 12:30। দুই হাতে চোখ কচলে বলল, সরি বাবা, আমি বলতে পারবো না। এত বেলা হয়েছে, আরো আগে জাগাওনি কেন? ঈশান খাটে বসে বলল, সকালে তো আমি স্কুলে গেলাম, এক্সাম দিলাম, একটু আগে এসেছি। জাগাতে এসেছিলাম, পাপা বললো আর একটু পর জাগাতে, তাই ফ্রেশ হয়ে এসে জাগালাম। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি 5 মিনিটের মাঝে। ওয়াশরুমের কাছে গিয়ে মোনা ফিরে এসে বলল, একটু বাবার সাথে কথা বলবো। ইমরান মোনার দিকে তাকিয়ে বুঝতে পারল সময় এসে গিয়েছে। ইমরানের পরীক্ষা শুরু। এখন থেকে প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে। কথার বান এফোর ওফোর করতে পারে মেলি হৃদয়। এরা সচরাচর নমনীয় হয়, মায়াময়ী হয়ে থাকে। এদের আঘাত করে নিজেকে হীন প্রমাণ করার মতো কাজ আর নেই, বরং সামলে নেওয়াটাই যে শ্রেষ্ঠত্বের দৃষ্টতা। কিছুটা ভেবে উত্তর করল, সকালে ফ্লাইট ছিল, আমি এয়ারপোর্ট থেকে এলাম। কথা শেষ হওয়ার আগেই মোনা চোখের পানি ছেড়ে দিল। ঈশান গিয়ে জড়িয়ে ধরল। ইমরান হতভম্ব, কথাটুকু শেষ করতে দিল না। এজন্যই মিনহাজ ভয় পাচ্ছিল এই মেয়েকে নিয়ে।
বাবা পাগল মেয়ে সামলানো মুশকিল না, শুধু ব্যাপারটা রীতিমতো নামুমকিন হয়ে দাঁড়ানো। আর 5টা কোম্পানি সামলানো এর চেয়ে ঢের সহজ কাজ। ইমোশন নিয়ে কাজ তো বহু বছর আগেই ছেড়ে দিয়েছে ইমরান। ঈশানকে নিজের মতো গড়েছে। জীবনে এমন একটা দিন আসবে ভাবনাতীত ছিল। মোনা দুহাতে চোখের পানি মুছে বলল, আমাকে নেননি কেন? ঘুমাচ্ছিলে, সমস্যা নেই, ফিরে আসলে আমরা একসাথে যাব। বাবা আমাকে চায়নি। আদুরে গলায় ইমরান মৃদু হেসে বলল, অবশ্যই চেয়েছে, কিন্তু অপেক্ষা করতে গেলে যে দেরি হতো। তোমাকে বলতে বলেছে যেন দুষ্টুমি না করো, আর পৌঁছে কথা বলবে তোমার সাথে। আচ্ছা। ঈশান মোনার গাল মুছে বলে, তুমিও তো বাচ্চাদের মতো কাঁদো মা। ঠোঁট ফুলিয়ে অভিনয় করে বলল, আমিও এইভাবে কাঁদতাম। ঈশানের অভিনয় দেখে মোনা হেসে দিল। অভিনয় করে দেখাচ্ছে বাচ্চা বেলায় সে কিভাবে কাঁদত। এখন তো ওসব স্মৃতি। ঈশান খাটে বসে গল্প জুড়ে দিয়েছে। এদিকে মোনা ওয়াশরুমের দরজা খোলা রেখে ব্রাশ করতে করতে হাসছে। ইমরান মৃদু ধমকে ঈশানকে বলল, মজা পরে করো, মতিয়া আন্টিকে বলো মায়ের জন্য নাস্তা নিয়ে আসতে। মোনালিসা, ঠিকভাবে ফ্রেশ হয়ে এসো, বাইরে পানি ছিটকে আসছে, পরে ওই পানিতে তোমরা দুজনেই পড়বে। মোনা ভস্য করা চোখে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। ইমরান মোনার অভিব্যক্তি দেখে ভ্রু কুঁচকে ভাবল, আসার পর থেকে এমন কেন করছে মেয়েটা। পরপরই মাথায় এলো এই মোনা আগের মোনা নয় যে আদরে ভাবটা থাকবে। আগে যেমন সারাক্ষণ বিড়াল ছানার মতো পিছু ঘুরত, এখন তার কথায় প্রকাশ পায় শক্তপোক্ত জবাব। এদিকে ঈশান মতিয়া সহ খাবার ট্রলি সমেত ঢুকলো। মোনা বেরিয়ে এসে মুখ মুছতে মুছতে ঈশানের দিকে বলল, এখন তো লাঞ্চের সময়, নাস্তা করলে তো দুপুরে খেতে পারবো না। ইমরানকে স্পষ্ট উপেক্ষা করেছে। ব্যাপারটা ইমরানের বেশ অপমানে লাগলো। ভারী গলায় ইমরান বলল, লাঞ্চের সময় লাঞ্চ করবে, এখন নাস্তা করো। কথা না বাড়িয়ে ঢাকনা উল্টে দেখলো রুটি, সালাদ, সবজি, জুস। মোনা ঈশানের সাথে রাজ্যের গল্প জুড়ে দিয়েছে। এক কামড় নিজে নিচ্ছে তো আরেক টুকরো ঈশানের দিকে এগিয়ে দিচ্ছে। পেপার পড়ার আলে এই দৃশ্যটা দেখতে বেশ। মেয়েটা বন্ধু পেল, ঈশান মা পেল। ইমরানের ব্যাপারটা বড্ড ভালো লাগছে, এ যেন চোখের শান্তি। অন্যদিকে মতিয়া বানু গালে হাত দিয়ে নিচে আরাম করে বসে এদের তামাশা দেখছে। মাঝে মাঝে টুকিটাকি নিজেও বলছে। ইমরানের হঠাৎ চোখ আটকে গেল মোনার স্নিগ্ধ মুখে। এই মেয়ের হাসিতে জাদু আছে, খুব সাধারণের মাঝেও অসাধারণ কিছু স্পষ্ট ইঙ্গিত। অকস্মাৎ কামরায় ছুটে এলো আইরিন, সাথে করে রাবিয়াকেও নিয়ে। আইরিন এসে রাম ধমক দিল মতিয়াকে, কিরে মতিয়া, নিজের কাজ ফালায় তুই এখানে কি করছিস? মতিয়া হুমড়ি খেয়ে উঠে গেল। অপরদিকে রাবিয়া মতিয়া ঝগড়া শুরু করে দিয়েছে। রাবিয়া বিচার দিয়েছে মতিয়ার নামে। মতিয়া সেই নিয়ে তুমুল ঝগড়া। মতিয়া কামচোর, সুযোগ পেলে গল্পে মেতে ওঠে, ঠিকমতো কাজ করে না, এইসব অভিযোগ করেছে রাবিয়া। ঈশান হাসছে। পাশের রুম থেকে সবাই ছুটে এসেছে। আকস্মিক আইরিন লক্ষ্য করলো কামরায় ভাই আছে। ভয়ে ভয়ে ইমরানের দিকে তাকালো সবাই। বাইরে থেকে কখন এসেছে কেউ টের পায়নি। সেই সকালে বের হয়েছিল। নিজের ব্যক্তিগত কামরায় শোরগোল ইমরানের অপছন্দের। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে সবার দিকে। আইরিন থামাচ্ছে ওদের দুইজনকে। ঝড়ের পূর্বাভাস। চুলোচুলির পর্যায়ে চলে গেল এই দুইজনের ঝগড়া। ইমরান বাজখাই গলায় ধমক দিল, বের হও রুম থেকে সবাই। কেঁপে উঠল কামরা। আইরিন বকে বের করে দিল। ঈশান এবং মোনা চেয়ে চেয়ে দেখছে। মোনা শেষ রুটিটুকু ঈশানের মুখে দিয়ে নিজের জুসটুকু খেতে খেতে ফিসফিস করে বলল, এই বাড়িতে কি এসবই চলে? ঈশান এগিয়ে এসে বলে, হ্যাঁ, তবে পাপার সামনে পড়ে না এরা। যেদিন পরে সেদিনই শেষ। যেমন আজকের ধমকে আগামী 1 সপ্তাহ আর সামনে আসবে না। ওদের দুজনের ফিসফিসে চোখ গেল ইমরানের। কত সময় লাগাচ্ছে এরা? এত কথা কিসের? মেজাজ চটে আসে। বাড়িটা সার্কাসে পরিণত করেছে সবাই। এতটুকু নাস্তা করতে এত সময় লাগে? ধমক শুনে মোনা বিষম খেয়ে গেল। জুসটুকু গিলতেও পারল না। ঈশান বাবার দিকে তাকিয়ে বাবাকে বলল, পাপা মায়ের সাথেও এমন করবে? হাতের পেপার ফেলে ছুটে এসে মোনাকে ধরল। নাকে মুখে বিষম খেয়ে মেয়েটা কাঁদছে। মোনার মাথায় আলতোভাবে চাপ দিতে দিতে বলল, আস্তে, স্বাভাবিক হও। টিস্যু দিয়ে মোনার নাক চেপে ধরল। একটু স্বাভাবিক হতেই মুখ মুছে দিয়ে পানি এগিয়ে দিল। হালকা স্বরে বলল, এজন্য খাওয়ার সময় কথা বলা আমার অপছন্দের। মোনা কটমটে স্বরে বলল, এত জোরে কথা বলেন কেন? স্বাভাবিক স্বরে বলা যায় না? ঈশান লজ্জা পেয়ে গেল।
মা এভাবে বাবাকে ধমকালো। ঈশানের দিকে তাকিয়ে মোনা নিজেকে স্বাভাবিক করে ইমরানকে পুনরায় বলল, সরি, আমি এভাবে বলতে চাইনি। সামনে থেকে মোনা উঠে চলে গেল। ভীষণ লজ্জা পেল ইমরান নিজেও। নিজের মাঝে নিয়ন্ত্রণ এনে ঈশানকে বলল, ঈশান, মাকে বাড়ি ঘুরিয়ে দেখাও, চেষ্টা করো যেন মন ভালো করতে পারো তার। হ্যাঁ বাবা, একটু কাজ আছে। এয়ারপোর্ট থেকে সরাসরি বাড়ি আসার এটাই একমাত্র কারণ ছিল মোনাকে মিনহাজের যাওয়ার খবর দেওয়া। বাইরে থেকে অন্য কিছু শোনার আগে ঘরের ব্যাপার ঘরেই সামলে নিয়েছে। এখন মোনাকে অন্য কিছু বুঝালেও মেয়েটা মন খারাপ করবে না। তবে যা ব্যবহার দেখাচ্ছে ইমরানের হজম হচ্ছে না। তবুও নিজেকে মানাচ্ছে এই বলে শব্দ তার। কষ্ট যেহেতু দিয়েছে, কষ্ট পেতেই হবে। মোনার কাছে সব এখনো অজানা, থাকুক কিছু অগোচরে। মান্থলি মিটিং আজ। টিউলিপের সকল ক্রিয়েটিভ ডিজাইনারদের নিয়ে অংশগ্রহণ বাধ্যতামূলক। লাঞ্চের পর সবাই অপেক্ষা করছে চেয়ারম্যান স্যার এবং অ্যাডমিন স্যারদের জন্য। কনফারেন্স রুমে ঠিক 4টায় সকলে সমবেত হয়েছে। ইমরান এবং নয়ন প্রবেশ করতেই সকলে দাঁড়িয়ে পড়ল অপেক্ষা মিনহাজের জন্য। নয়ন জানিয়ে দিল মিনহাজ দেশে নেই, অফিসের কাছে দেশের বাইরে গিয়েছে। ইমরান এবং নয়ন দুইজনই আজ শূন্যতা বোধ করছে। পুরোটা মিটিং আজ ম্যানেজার সাহেব এবং নয়ন সামলে নিল। এত সময় ইমরান চুপচাপ ছিল। কিছু তথ্য নিয়ে নয়ন নিজেও গোলমাল পাকিয়ে ফেলছে। আজকের আলোচনার বিষয়টা সম্পূর্ণ নতুন। এই বিষয়ে নয়নের জ্ঞানের পরিধি স্বল্প। এতদিন অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেছে, অনেক ধরনের ফেব্রিক্স নিয়ে কাজ করেছে, তবে জিআই পণ্য নিয়ে এই প্রথম টিউলিপ কাজ করবে। এই পণ্য নিয়ে কাজ করার আগ্রহ গত কয়েক বছর ধরে ইমরানের মাথায় চেপে বসেছে। এত কাজ করেছে, কিন্তু এমন অদ্ভুত দেশীয় চিন্তা মাথায় আসতে প্রথম দিন মিনহাজও ভীষণ অবাক হয়েছিল। মিনহাজকে অবাক করে দিয়ে নতুন তথ্য দিল ইমরান। সে কথা শুনে এয়ারপোর্টে আজ মিনহাজ খুশিতে চোখের জল ফেলে বলেছিল, আমি ভুল করিনি, ঠিক হাতে আমার কন্যা তুলে দিয়েছি। মেয়ে আমার ভালো থাকবে ইনশাআল্লাহ। ভাবনা থেকে বেরিয়ে ইমরান দাঁড়িয়ে সকলকে বলল, টিউলিপ অনেক পণ্য নিয়ে কাজ করেছে, এই প্রথম জিআই নিয়ে কাজ করব। আমাদের আজ এখানে ডাকার প্রধান উদ্দেশ্য হলো আগামী 1 সপ্তাহ সবাই ফিল্ড ভিজিটে যাবেন। তার দায়িত্ব কোম্পানি নেবে। সিলেক্টেড প্লেস হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা। তার পল্লীগুলো ঘুরে ঘুরে জামদানির উপর সব ধরনের তথ্য বের করে নিয়ে আসবেন। ছোট্ট একটা প্রোডাকশন হাউস আমাদের ফ্যাক্টরিতে করব, তবে আমাদের সম্পূর্ণ পণ্য সংগ্রহ হবে রূপগঞ্জ থেকে। ওখানকার ভৌগোলিক পরিবেশ এখানে পাওয়া যাবে না। এক একটি পণ্য হবে ইউনিক। ডিজাইন দিবেন আপনারা। তানাই সুতোর টান তুলবে আমাদের তাঁত শিল্পীরা, যাদের আমরা তাঁতি বলি। এদের এক একটি কাজ তুলে ধরা আমাদের অন্যতম উদ্দেশ্য। যাদের মাথা থেকে যত সূক্ষ্ম নিখুঁত ডিজাইন বের হবে, যার জামদানির ডিজাইন দেশ ছেড়ে বিদেশে সমাদৃত হবে, তার পদোন্নতি সেই অনুযায়ী হবে। ক্লিয়ার? এতক্ষণ সবাই ব্যাপারটাতে বিরক্তি প্রকাশ করলেও এখন বেশ মজা পেয়েছে। এমন ইন্টারেস্টিং কাজের আগে কখনোই করা হয়নি। এই ব্যাপারটি সবাইকে গোপন রাখতে বলা হয়েছে। তিহান এবং সাদাব চুপচাপ শুনছে। তিহান মনমরা হয়ে বলল, স্যার, আমার তো শাড়ির কিছু বুঝি না। ইমরান কলম ঘোরাতে ঘোরাতে বলল, জামদানি যে কেবল শাড়ি হয়ে থাকে বললো? পাঞ্জাবির জন্য ডিজাইন করবেন, ফতুয়ার জন্য করবেন, শেরওয়ানিতে করবেন, কোটি, ক্যাজুয়াল শাড়ি করবেন। কিপ ইউর ব্রেইন এঙ্গেজড অ্যান্ড থিঙ্ক হায়ার। মেয়েরা শাড়ি, গয়না, জুতা, ব্যাগ আরো যা যা আছে সবকিছুতে বুদ্ধি কাজে লাগান। তিহান সহ অন্য ছেলেদের চোখ চকচক করে উঠল। এই ব্যাপারটা নয়নের মাথায় তো এলো না। নয়ন টেবিলে থাবা দিয়ে উত্তেজিত হয়ে বলল, It's amazing. Okay, everyone, let's ready for tomorrow. ওকে স্যার। তামান্না প্রশ্ন করল, স্যার, আমাদের কি নিউ ব্র্যান্ড নেম হবে? ইমরান উত্তর দিল, অবশ্যই। নয়ন নিজে উৎসুক। এই নাম আজ সকালে মিনহাজকে এয়ারপোর্টে বলেছিল। নয়ন জানতে চাইলে বলেছিল সবার সামনে বলবে। মিনহাজ যদি ফিরে এসে শোনার সুযোগ না পায়, তাই আগেই জানিয়েছে। ইমরান হেসে স্লাইড চেঞ্জার হাতে নিয়ে স্ক্রিনে স্লাইড ওপেন করলো। সকলকে এলইডি স্ক্রিনে তাকাতে বলল। তাকাতেই খুব সুন্দর জামদানির লোগো সহ একটি নাম ভেসে উঠল, বাংলা বর্ণমালায় এবং ইংরেজি অ্যালফাবেটে। রিমি ভ্রুকুচকে উচ্চারণ করল, মোনালিসা। নয়ন তো ওধার আলগা করলো। নিচে আবার ট্যাগলাইন। তিহান জোরে বলল, স্যার, নিচের ট্যাগলাইনটা কি অন্য ভাষার শব্দ? সাদাফ ইউরেকা বলে চিৎকার দিয়ে বলে, Oh my goodness, it's fantastic. ইমরান খানিকটা হেসে সাদাফের দিকে তাকালো। সাদাফ উচ্ছ্বাস নিয়ে বলল, স্যার, এখানে সেই বিলিসীমা লেখা, তাই না?
নিচে মেড ইন বাংলাদেশ। ইমরান মাথা নাড়ালেন, সাদাফের দিকে তাকিয়ে বলল, কিছু কি বুঝতে পেরেছেন? জি স্যার। রিমি প্রশ্ন করলো, স্যার জামদানি দেশীয় পণ্য, মোনালিসা নামটা তো বিদেশি। সাদাফ রিমিকে উদ্দেশ্য করে কিরমির করে বলল, মিস রেমি, আপনি একটু থামুন। আপনি স্যারের থিঙ্কিং লেভেলে এখনও পৌঁছাতে পারেননি। স্যার আমি কি একটু বলবো? ইমরান সম্মতি দিয়ে বলল, প্লিজ ক্যারি অন। সাদাফ ব্যাখ্যা করতে লাগলো, মোনালিসা এমন একটি নাম যা পৃথিবীর সবচেয়ে বেশি সমাদৃত। প্রিন্সেস ডায়নার নাম যতটা না মানুষ জপে, তার চেয়ে কয়েক গুণ বেশি জপে মোনালিসা। সব ভাষাভাষীর মানুষের জন্য বোধগম্য। না হয় কারো উচ্চারণের সমস্যা হয়, না কারো লিখতে সমস্যা হয়। মোনালিসা নামে অনেক প্রোডাক্ট থাকতে পারে, তবে কোনো দেশের জিআই পণ্য নামে কেউ বের করেছে বলে মনে হয় না। জিআই পণ্য মানে একটি ভৌগোলিক নির্দেশক পণ্য, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জামদানি বাংলাদেশ ছাড়া বিশ্বের আরও কোথাও পাওয়া যাবে না। যাকে এক নামে চেনে ঢাকাই জামদানি। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশন পণ্যগুলোর মধ্যে অন্যতম হলো জামদানি। অন্য কোথাও জামদানি তৈরি হলেও আমাদের মতো সুতোয় কাউন্ট আনতে পারে না সেখানকার তাঁতিরা। আমাদের ডিজাইন ওঠে না তাদের টানায় টানায়। হলো ক্লিয়ার কেন মোনালিসা নাম হবে আমাদের ব্র্যান্ডের, যা দেশ বিদেশ সব জায়গায় সকলের মুখে মুখে থাকবে, সহজে উচ্চারিত হবে। পিঞ্চি এমনভাবে মোনালিসাকে আমাদের মাইন্ডে সেট করেছে আমরা অনায়াসে উচ্চারণ করতে পারি। এবার আসুন ট্যাগলাইন। সেই বেলিসিমা একটি ইটালিক কমপ্লিমেন্ট, যার অর্থ তুমি খুব সুন্দর। পুরো বাক্য দাঁড়ালো মোনালিসা সেই বেলিসিমা। আমাদের ভাষায় মোনালিসা তুমি অপরূপা, জামদানিতে মোনালিসা তুমি অনন্য, অপরূপা। কনফারেন্স রুম জুড়ে করতালি। ইমরান হাসছে। নয়ন ইমরানকে দেখে নির্বাক হয়ে মুগ্ধ হয়ে ইমরানের চোখ নয়নের উপর পড়তে নয়ন গালে হাত দিয়ে বিস্মিত দৃষ্টিতে জোরেই বলল, মানুষ কতটা ভালোবাসতে পারে একটা নামকে। ইমরান কেসে উঠল, গ্লাস থেকে পানি নিয়ে গলা ভিজিয়ে চোখ পাকালো। সাদাফের দিকে তাকিয়ে বলল, ভেরি গুড সাদাফ, খুব ভালো প্রেজেন্টেশন ছিল। আমার ভাবনাটাকে এত গুছিয়ে সবার মাঝে রিপ্রেজেন্ট করবেন আমি ভাবতে পারিনি। ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা টিম পাবো। গো অ্যাহেড। ইমরান বেরিয়ে এলো। নয়ন পিছু ছুটল। বিরক্ত করছে ইমরানকে। ইমরান ধীরে ধমকে বলল, নয়ন এটা অফিস, বাচ্চামো করবি না। তুই নাকি আমার মোনামাকে এখন পছন্দ করিস না, ভালোবাসিস না, অনুভূতি নেই? না নেই। তোর এত কথা জানতে হবে কেন? স্বীকার করিস না কেন? তাহলে আস্ত একটা ভালোবাসায় ব্র্যান্ড খুলতে চাইছিস কেন? মোনালিসা নামটা ভিঞ্চির দেয়া, আমার না। তোমার মোনালিসা তো তোমারই, ঢং কেন করো? আজ মিনহাজ ভাই এজন্যই খুশি হয়ে বলেছিল যে সঠিক হাতে কন্যা তুলে দিয়েছেন, তাই না? চুপ, কথা বাড়াবি না। আমার মনে হয়েছে এই নামটা জামদানির সাথে যায়, তাই দিয়েছি। দ্যাটস ইট। রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে, বুঝলি? এত বড় একটা ডিসিশন তুমি ইমরানকে একদিনে নাওনি। তুমি জামদানি পরা মোনার প্রেমেই মজেছিলে 4 বছর আগে। ইমরান শরীফ খান, এতটাও অবুঝ নই আমি। বেশি বোঝা ভালো না। মরতে বসেছিলি কেন? চোখ রাঙালো ইমরান। নয়ন কথা শেষ করতে পারেনি। অলরেডি সবাই যার যার কিউবিকলে পৌঁছে গিয়েছে। সারাটা দিন আজ মন খারাপের মাঝে পার করছে। এই মুহূর্তটাকে স্মৃতিতে ধরে রাখতে চায়। ইমরানের রাঙানো চোখের দিকে তাকিয়ে সবাইকে বলে, এভরিওয়ান লিসেন টু মি। যেহেতু নতুন ব্র্যান্ড ওপেন হচ্ছে, আমরা চেয়ার আপ করি। আমার বেসুরা গলায় গান ধরলাম, আমার সাথে শুরু করো। ইমরানকে শুনি ওর সামনে এসে জোরেই গান ধরল, আগুন লাগাইয়া দিল কোনে হাসান রাজার মনে, আগুন লাগাইয়া দিল কোনে, নিভে না দারুন আগুন, নিভে না দারুন আগুন জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল মনে মনে, আগুন লাগাইয়া দিল কোনে। হেঁটে চলে যাচ্ছিল ইমরান। গান শুনে পিছন ফিরে নয়নের দিকে তাকালো। পুরো অফিসের সকলের মুখে এই গান। নয়ন ঝোপ বুঝে কোপ মেরেছে। দুষ্টুমিসূচক হাসি তার চোখে মুখে। লজ্জা পেয়ে গেল ইমরান।
নিজেকে আটকাতে না পেরে টোল পড়া গালে হাসি দিল নিরামিষ খান সাহেব। নয়ন হাসি দেখেই বুঝে গেল পাথরে ফুল ফুটেছে। অফিসে বাকিরা না বুঝে নয়নের গানে তাল দিল। চেয়ারম্যান স্যারের মুখে হাসি দেখে তো আশকারা পেয়ে গলা ছাড়ল আরও জোরে। হাসি আনন্দে সকলে মেতে উঠল। এদিকে রিমি তামান্নাকে বলেই ফেলল, আমি সত্যি স্যারকে ভালোবেসে ফেলেছি তানু। স্যারের হাসিটা জোস। কথাটা সাদাব শোনা মাত্রই মুখ চেপে ধরল। ততক্ষণে গান শেষ, সবাই যে যার কাজে ফিরে যাচ্ছে। রিমির হাত ধরে টেনে বের করে নিয়ে আসলো। পিছু নিল বাকিরা। ক্যান্টিনে এসে ঠান্ডা এক গ্লাস পানি দিতে বলল ছোটুকে। রিমির দিকে চোখ পাকিয়ে তাকালো, রেগে বলল, তোর সমস্যা কোথায় বলবি? কিসের সমস্যা? এভাবে সবার সামনে টেনে আনলি কেন আমাকে? বেয়াদবের মতো যখন তখন একই কথা আউড়ে যাচ্ছিস কোন আক্কেলে? স্যার শুনলে কি ভাববে? 4 বছর পার হয়েছে, কি শিখলি? এভাবে ভাবার কি আছে? আমি কি ওনাকে যে বলছি নাকি? আমি ভালো লেগেছে তাই বললাম, ভালোবেসেছি আমি এক্সপ্রেস করলাম। এত ভাবার তো প্রয়োজন নেই। সাদাফ ক্রোধে টেবিলে আঘাত করে চৈতি তিহানের দিকে তাকিয়ে বলল, একে বোঝা, স্যার যথেষ্ট ভদ্র একজন মানুষ। এসব শুনলে সবার ক্যারিয়ার শেষ হবে। তাছাড়া উনি ম্যারিড, ছেলে আছে ওনার। রিমি তেতে উঠে দাঁড়ায়, বলল, ম্যারিড ছিল, এখন ডিভোর্সি। ছেলে তো বড়, আমার সমস্যা নেই। তোদের কি সমস্যা? আসো না আসল কথায়। আমি যদি স্যারকে বলি এইসব কথা, স্যার যদি আমাকে অ্যাকসেপ্ট করে তখন খুব লাগবে, তাই না? যে বান্ধবী স্যারের বউ হয়ে গেল, অথচ তোরা তখনও সামান্য অফিসার। এত হিংসা তোর পেটে সাদাফ? চমকে গেল বাকিরা। স্তব্ধ ক্যান্টিন। তামান্না কষে এক চড় মারল রিমিকে। তিহান বলে উঠল, মজা মাস্তি সবই লিমিটে ছিল। আজকের এই কথার পর আমি অন্তত তোকে চিনি না। ছি, তুই কখনো আমাদের ফ্রেন্ড ছিলি? সাদাব, আজ থেকে আমি ওর সাথে আর ফ্রেন্ডশিপ রাখবো না। তোদের যা ইচ্ছা কর। কতটা ছোট লোক হতে পারে ও? কি বললো এটা? কিসের লোভে পেয়েছে ওকে? তামান্নাও উঠে গেল। চৈতি সাদাফের হাত ধরে টেনে নিয়ে আসলো ওকে। সাদাফ এখনো নিরুত্তর। কি বলল রিমি? এই মেয়েটা কত ইনোসেন্ট ছিল, ঠিকমতো কথাও বলতে পারতো না। প্রথম দিন থেকে একটু একটু করে ওকে শিখিয়েছে সবাই। চৈতি ধিক্কার দিয়ে বলল, শোন, ছোট লোক ছোট লোকই থাকে, এরা কখনো পরিবর্তন হয় না। পরিবেশ ও পরিস্থিতি ভেদে নিজেদের রূপটা সামনে নিয়ে আসে মাত্র। কত কি না করেছিস তুই ওর জন্য। আর খবরদার ওর সাথে মিশবি না তুই। মাথার ওপর আজ আকাশ ভেঙে পড়েছে সাদাফের। এই মেয়েটা প্রথম যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো কিছুই জানতো না। দুঃসম্পর্কের মামার বাসায় থেকে পড়াশোনা চালিয়ে গেল। তখন থেকে সাদাফ ছায়ার মতো লেগেছিল মেয়েটাকে শেখানোর জন্য। অফিসে ওদের গ্যাংয়ের সাথে পরিচয় করালো। সাদাফের বন্ধু হিসেবে সকলে হাতে ধরে কাজ শেখালো। অথচ আজ কি বলল? দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সাদাফের। মস্তিষ্ক অচল, চাপ দিতে চাইল না। উচ্চাকাঙ্ক্ষা এমের বরাবরই ছিল, আজ স্পষ্ট প্রকাশ পেল। একটাই কথা মনে এলো, প্রাইড গোয়েথ বিফোর ডিস্ট্রাকশন। একটার পর একটা আলোচনা সভা সামলাতে সামলাতে ক্লান্ত ইমরান অফিস শেষ করে ছুটে এসেছে। বাসায় তার কনফারেন্স রুমে নতুন একটা আলোচনা সভা, তবে এবারেরটা ভিন্ন। এখানে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী সমিতির সভাপতি, বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি রয়েছে। নিচতলায় এই আলোচনা সভা বসবে। একটি ইন্টারন্যাশনাল ফেয়ার নিয়ে আলোচনা। অফিস থেকে এসে এক কাপ কফিতে হালকা চুমুক দিয়েই ওপরে নিজের কামরা থেকে কিছু জিনিস এনে তৈরি হয়ে নিল। একে একে লোকজন আসা শুরু করেছে। ব্যবসা নিয়ে বিশদ আলোচনা চলছে। সোহান এসে কানের কাছে কিছু একটা বলাতে ইমরান নড়ে চড়ে বসলো। পুনরায় আলোচনায় মনোযোগ দিল। কিছুক্ষণ আগে সোহান একটা ফাইলের জন্য আলোচনা সভা থেকে উঠে ড্রয়িং রুমে এসেছিল। তখনই কেয়ারটেকার জোয়ারদার জানালো এই ব্যাপারটা। সচরাচর এই কনফারেন্স রুমে বাড়ির কেউ প্রবেশ করে না, আর বাড়ির সদর দরজা কনফারেন্স রুমে প্রবেশের জন্য ব্যবহার করা হয় না। পেছন সাইডে আলাদা স্ট্রিট করা আছে। নিচতলার লিভিং রুমে নাস্তার ব্যবস্থা হয়েছে। সকলে নাস্তা নিতে নিতেও আলোচনায় মগ্ন। এর মাঝে হঠাৎ দোতলা থেকে নেমে আসছে খান পত্নী। ব্যাপারটা ইমরানের ভালো লাগেনি, তবে সে নিরুপায়, কারণ আগে থেকে মোনাকে জানানো হয়নি এই ব্যাপারে। সেক্ষেত্রে দোষ ইমরানের।
সোহান তখন কানে দিয়েছিল এখানকার একজন ব্যবসায়ী বারান্দা থেকে মোনাকে আর চোখে দেখছিল, তা কেয়ারটেকার জানিয়েছে। এখনও সেই লোক হাঁ করে তাকিয়ে আছে। ইমরান গলা ঝেড়ে বলে উঠল, মিস্টার মাঝার, মনোযোগ বিচ্যুত করে মাঝার চা নিয়ে হেসে বলল, বাসায় কি নতুন অতিথি এসেছে? এতক্ষণে বাকিদের মনোযোগ মোনার দিকে। সোহান খুব বিরক্ত হয়ে উঠে দাঁড়ায়, হয়তো মামিকে ইশারা দিয়ে কিছু বোঝাবে। এমনিতেই কিছুক্ষণ আগে ইমরানকে বলেছে মাঝার ঝামেলা করলে ওকে মারবে। এই লোকের সমস্যা আছে কিছুটা। সোহানের তো বয়স কম, রক্ত গরম, তাই হুটহাট সিদ্ধান্তে পটু এই জেনারেশন। ইমরানের ইশারায় চুপচাপ সোফায় বসে পড়ল। সকলের সামনে একটু উঁচু আওয়াজে ডাকলো, এক্সকিউজ মি মিসেস ইমরান, কুড ইউ প্লিজ কাম হিয়ার? মোনা থতমত খেয়ে গেল কিচেনের দিকে যাওয়ার আগে। মাথায় অবশ্য ভালো করে ঘোমটা পেঁচিয়ে নেমে এসেছে। দেখতে খুব গোছালো ঘরোয়া বউ লাগছে, হালকা নীল থ্রি পিসে। মোনা এগিয়ে এলো, বাকিরা চমকে উঠল। মিসেস ইমরান। একবার ইমরানের দিকে তাকায়, পুনরায় মোনার দিকে। মোনা এগিয়ে আসতেই সোহান উঠে গেল। মোনাকে সোফায় বসতে দিয়ে নিজে চেয়ার নিয়ে বসলো। মোনা সকলকে সালাম দিতে ইমরান বলে উঠল, মোনালিসা আমার সহধর্মিণী। গতকালই পারিবারিকভাবে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। একে একে সকলের সাথে পরিচয় শেষে মোনাকে বলল, ওনারা প্রত্যেকে আমার শুভাকাঙ্ক্ষী। মোনা মাথা ঝাঁকালো। এর মধ্যে যে প্যাচাল পাড়ার সে পেরেই ফেলল। ভাবি সাহেবের বয়স তো খুব কম মিস্টার খান, আপনার একটু বেশি হয়ে গেল না? ইমরান নিশ্চুপ। সোহান কিছু বলবে তার আগে মোনা বলে উঠল, তাতে কি ভাই সাহেব, আপনাদের ভাবি সাহেব আর এতেই চলবে। ব্যাপারটা তবে সো কল্ড সমাজের সাথে মিলে গেল না? গোল্ড ডিগার একটা থিওরি তো আশেপাশে গড়ে। মোনা শক্তপোক্ত হয়ে বসে বলল, গোল্ড ফিগার, গোল্ড ডিনার কিনা জানি না, তবে সুগার ড্যাডি বা ড্যাডি ডিগার কনসেপ্টের সাথে ম্যাচ করলেই করতে পারেন। সেই ক্ষেত্রে আমার পরিবারকে হতে হবে একেবারে ছন্নছাড়া অথবা ভিখারি গোছের, কারণ সেই হিসেবে আমার বাবা তো না খেতে পেয়ে অল্প বয়সী মেয়েকে এমন দ্বিগুণ বয়সী টাকাওয়ালা পুরুষের সাথে বিয়ে দেওয়ার কথা, তাই নয় কি? পুঁজি দাবি সমাজ ব্যবস্থার রিফ্লেশনের প্রতি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন আপনি। অনর বসে আছে ইমরান। ড্রয়িং রুম জুড়ে নীরবতা। কেমন সত্য কথাগুলো বলছে, তাও আবার নির্ভয়। সোহান মামার দিকে একবার তাকায় তো মামির দিকে। এর মাঝে আর একজন ব্যবসায়ী বলে উঠল, পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় তো ক্যাপিটালিজম খুব স্ট্রং। তবে কি সেই ক্ষেত্রে মিস্টার খান ক্যাপিটালিজম খাটালেন আপনাকে বিয়ে করতে? ডোন্ট মাইন্ড, আই এম জাস্ট কিডিং। তবে আপনি বলতে চাচ্ছেন খান সাহেবের কাজ এখানে কার্ল ম্যাক্সের ম্যাক্সিজমে পড়েছে? আপনি নিশ্চিত হলেন কি করে যে আমি কোনো নিচু শ্রমিক শ্রেণীর কর্মকর্তার মেয়ে? কারণ ওয়ার্কিং ক্লাসেই তো সবচেয়ে বেশি এসবের শিকার, তাই না? জাস্ট কিউরিওসিটি। মোনা হেসে উত্তর দিল, তাহলে তো এখানে ক্যাপিটালিজম আসছে না। বিয়েটা তো স্বেচ্ছায় করা হয়েছে। সেক্ষেত্রে আগেই বলে রাখছি আপনারা আমাকে কোনো থিওরির কাতারেই ফেলতে পারবেন না। বিয়েটা স্বেচ্ছায় করা। এমন যদি হতো খান সাহেবকে ক্যাপিটালিজম খাটাতে হবে, তবে সেখানে আমি মিশেল ফুকোর থিওরি অফ পাওয়ার খাটাতাম। মনে আছে কি পয়েন্টসগুলো? ফার্স্ট প্রায়োরিটি গোজ টু পাওয়ার ইজ এভরিওয়্যার, দেন কামস বায়োপলিটিক্যাল পাওয়ার। আমি শ্রমিকের মেয়ে হলেও চাইলেও সেলফ প্রোটেক্টিভ হয়ে পাওয়ার এক্সারসাইজ করে ঠিকই বিয়েটা আটকে দিতাম। পাওয়ার এক্সারসাইজ করতে তো বাধা নেই। আর মনে আছে তো মিশেল ফুকো থিওরিতে উল্লেখ করেছিলেন শ্রমিক আন্দোলনের কথা। শ্রমিকরা চাইলে সবই পারে। এতক্ষণে ইমরান মুখ খুলে বলল, সাপোজ জোর খাটালাম বিয়েতে, তখন ব্যাপারটা কেমন হতো? তার মানে আপনি সাপোর্ট করেছেন ক্যাপিটালিজমকে? তাহলে তো বলতে হবে ব্রিটিশদের এত অত্যাচার আমাদের কোনো শিক্ষাই দিতে পারেনি। সেই তো অপ্রেসর রয়েই গেলেন। ওরা যা করেছে আপনারাও তাই করছেন। ব্রিটিশ মুক্ত হয়ে কি লাভ? স্বভাবে তো ফিরিঙ্গি আনা রয়েই গেল।
সেই আগের কাহিনী, দ্য রিচ গেট মোর রিচার অ্যান্ড দ্য পুর গেট পুরার। এর পরিবর্তে হবে দ্য অপ্রেসর গেট মোর অপ্রেসিভ অ্যান্ড দ্য সাবমিসিভ গেট অপ্রেসড। ব্যাপারটা এমন হবে, ধরে এনে একজন কচি মেয়েকে বিয়ে করে সমাজকে বুঝিয়ে দিলেন আপনি সমাজপতি, আর এদিকে সে কাঙাল পিতা মেয়েকে বিসর্জন দিয়ে বুঝিয়ে দিল এটাই সমাজের প্রকৃত প্রতিচ্ছবি। শতাব্দী পেরোলেও সমাজ ব্যবস্থায় কোনো পরিবর্তন আসবে না, অথচ উচিত ছিল সমাজে কন্ট্রিবিউশন করে ব্যবস্থা পরিবর্তন আনা, যেমনটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় এবং হাজী মোহাম্মদ মহসিন করেছেন। সেই ক্ষেত্রে অল্প বয়সী কন্যা আর তার বয়সের সাথে মানানসই কাউকে বিয়ে করিয়ে দেওয়াটা সমর্থনযোগ্য ছিল। ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুস সাহেব আচমকা হাততালি দিয়ে বলে উঠলেন, ব্রো, হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং লজিক, আম ইন্সপায়ার্ড। বয়স খুব একটা কম না হলেও দর্জি 23 বা 24। ভাবি, আপনার আসল পরিচয় দিন তো, আপনার বাবার সাথে একবার হাত মেলাবো। মোনা হেসে বলল,